আজ থেকে শুরু হয়ে গিয়েছে শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের একেবারে চাঁচা ছোলা বাসে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পাল্টা বিরোধীরাও সুর চড়িয়েছে এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু, মণিপুর ইস্যু, ওয়াকফ বিল ইস্যু, আদানি ইস্যু, যে সমস্ত ইস্যুতে বিরোধীরা সুর চড়াবে বলে একেবারে কোমর বেঁধে তৈরি, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ন্যারেটিভ সেট করে দিলেন। বিল পাশ করাতে চাইছে সরকার নিঃসন্দেহে, তার আগে বিরোধীদের এইভাবে চাঁচা চোরা আক্রমণ নিয়ে কিন্তু নানান জল্পনা রাজনৈতিক মহলে। আর এখানেই প্রশ্ন উঠছে যে বিরোধীদের তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে হট্টগোলের দায় কি শুধুই বিরোধীদের? বিল পাশে কি নয়া স্ট্র্যাটেজি নিয়েছে गेरुआ शिविर? पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए, जिनको जनता ने अस्वीकार किया है, वे संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं। সংবিধান রচনা করেছিলেন, তার মধ্যে ওয়াকফ কোথায় ছিল? এটাকে কংগ্রেস পরবর্তীকালে নিয়ে এসেছে ভোট ব্যাংকের রাজনীতিকরণের জন্য, সংখ্যালঘু তুষ্টিকরণের জন্য। সংসদের গরিমা নিয়ে আমার একটা কথা মনে পড়ে যায়। প্রয়াত সুষমা স্বরাজের একটা কথা ছিল, উনি বলতেন যে আমাদের ভারতীয় সংবিধানের মূল ভাব থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কি আমরা একে অপরের বিরোধী বলে সম্বোধন করি, শত্রু বলে সম্বোধন করি না। আমাদের বিরোধিতা হয় কিসের উপরে? বিচারধারার উপরে বিরোধিতা। সুন্দর গঠনতন্ত্রমূলক আলোচনা দরকার, সেই আলোচনাটার জন্য ঠিক শান্তিপূর্ণভাবে সহাবস্থানের দরকার আছে। আমরা সংসদের গরিমা বারবার বিরোধীরা অভিযোগ করে সেই ক্ষেত্রটাই তৈরি হয় না। কারা অভিযোগ করে সংসদ, সেই ক্ষেত্রটা কারা অভিযোগ করে? আমরা দেখেছিলাম যারা অভিযোগ করে তাদের নেত্রীকে আর স্পিকারের মুখের সামনে কাগজ ছুঁড়ে মারতে, স্পিকারের মুখের সামনে কালো শাল ছুঁড়ে মারতে আমরা দেখেছি বারবার। আজকে সংসদের বাইরে দাঁড়িয়ে আজকে একজন সাংসদ হাতে হাড়ি নিয়ে, কালো শাল নিয়ে, তারপরে কোথাকার কোন ডায়েরি নিয়ে কিভাবে এরা নাটক করে যায়। আসলে ওটা ভাড়ামো করার জায়গা নয়। শতরূপের কাছে আসো। শতরূপ, যদি এই স্ট্র্যাটেজি হয়ে থাকে যে বিরোধীরা হইচই করবে, ওয়াকআউট হবে, সাসপেন্ড হবে, তারপরে ফাঁকা মাঠে গোল, যদি এইটাই চেনা স্ট্র্যাটেজি হয়ে থাকে, পাল্টা তাহলে আলোচনার পরিবেশটা, সংসদে থেকে লড়াইয়ের পরিবেশটা তৈরি হচ্ছে না কেন? দেখুন, আমাকে যখন বললেন আমার খারাপ লাগছিল, যে ভাই বলছিল, আমার শুনে খুব মজা লাগছিল, আপনি শুধু শুধু ওকে থামালেন। কারণ উনি যখন বলছিলেন আমি বুঝতে পারছিলাম, সবাই বুঝতে পারছিল তৃণমূলকে ইঙ্গিত করে, ঠিক কথাই বলছিলেন যে হাড়ি নিয়ে, কলসি নিয়ে, ডায়েরি নিয়ে, শাল নিয়ে পার্লামেন্টের বাইরে নাচের অনুষ্ঠান করেছিল তৃণমূল। ওই নাচের অনুষ্ঠানে সবার সামনে দাঁড়িয়ে যে নর্তকীর ভূমিকা পালন করেছিল তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। ওই সময় ডায়েরি এবং শাল নিয়ে সবচেয়ে ভালো বাংলা ডান্স করছিলেন। যাই হোক, তো সেগুলো উনি বলছেন, আমার শুনতে ভালোই লাগছিল। আমি একটা লাইন আপনাদের শোনাই। When parliament is used to ignore issues, the obstruction of parliament is in the favor of democracy. There are occasions when obstruction in parliament brings greater benefit to the country. পার্লামেন্টকে যখন ব্যবহার করা হয় ইস্যু থেকে মুখ ঘোরাতে, তখন পার্লামেন্টকে ব্যাহত করাটা গণতন্ত্রের পক্ষে যায়। এরকম কিছু সময় আসে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যখন পার্লামেন্টকে ব্যাহত করা গণতন্ত্রের পক্ষে বৃহত্তর লাভের সূচনা করে। কথাটি কার? অরুণ জেটলির। আপনার মনে থাকবে রাজ্যসভায় উনি দীর্ঘদিন বিরোধী দলনেতা ছিলেন, বিজেপির পরিষদীয় নেতা ছিলেন ইউপিএ সরকারের আমলে। আমাদের দেশের সর্বকালের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ানদের মধ্যে একজন। তাদের সাথে আমাদের রাজনৈতিক বিতর্ক যাই থেকে থাক না কেন, এটা অরুণ জেটলির কথা। সুষমা স্বরাজের কথা এখানে আসলো। আমি আপনাদেরকে মনে করাই, সুষমা স্বরাজ বিজেপির লোকসভার দলনেত্রী থাকাকালীন গোটা উইন্টার সেশন ডিসরাপ্টেড হয়ে গেছিল, গোটা উইন্টার সেশন বন্ধ হয়ে গেছিল ইউপিএ 2 গভর্নমেন্টের সময় 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে, জেপিসির দাবিতে। এবং তারপরে একটা সময় ইউপিএ সরকার, এবং আমরা এখনো বিশ্বাস করি সুষমা স্বরাজের নেতৃত্বে বিরোধীরা সেদিন যে কাজ করেছিল তারা সঠিক কাজ করেছিল, এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার ফলে গঠিত হয়েছিল। সুষমা স্বরাজ বলেছিলেন যে আমাদের এই পার্লামেন্টকে যে ব্যাহত করে যে এই যে চাপ তৈরি আমরা করলাম, তার ফলেই এটা হলো। সেই দলের কাছ থেকে এখন এই ধরনের কথা শুনতে হচ্ছে, এবং মোদি বিং মোদি যে কুরুচিপূর্ণ ভাষায় বিরোধীদেরকে আক্রমণ করতে হয়, যেন যে কেন্দ্র থেকে মানুষ বিজেপিকে জিতিয়ে পাঠিয়েছেন সেই কেন্দ্রের মানুষ ভারতবাসী, আর যে কেন্দ্র থেকে কোনো বিরোধী দলের সংসদকে মানুষ জিতিয়ে পাঠিয়েছেন সেই কেন্দ্রের মানুষ ভারতের দুয়ারানির সন্তান, তারা ভারতবাসী নয়। অতএব তাদের ভোটে নির্বাচিত কোনো পার্লামেন্টেরিয়ানের কোনো সামাজিক, কোনো রাজনৈতিক সম্মান থাকবে না। আমার শেষ কথা এখানে, সারা পৃথিবী জানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্টারি গণতন্ত্র, আমরা গর্ব করে বলি। সেই পার্লামেন্টারি গণতন্ত্রে যখন বিরোধী দলনেতাকে পার্লামেন্ট থেকে খারিজ করে দেওয়া হয়, রাহুল গান্ধীকে যখন পার্লামেন্ট থেকে তাড়িয়ে
ছাড়িয়ে দেওয়া হয় এবং তারপর আমাদের দেশের সুপ্রিম কোর্ট এই কথা বলে যে ওনাকে এমনভাবে শাস্তি শোনানো হয়েছিল, 2 বছরের শাস্তিটা শোনানোই হয়েছিল যাতে ওনার এমপিশিপটাকে খারিজ করা যায়। যদি একদিনের কম শাস্তি দেওয়া হতো তাহলে ওনার এমপিশিপ খারিজ হতো না। তখন সারা পৃথিবীর সামনে সত্যি সত্যি আমাদের মাথা নিচু হয়ে যায় যখন 174 জন বিরোধী এমপিকে একটা কলমের খোঁচায় তাদের এমপিশিপ বাতিল করে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়। এখন বলা হচ্ছে পার্লামেন্টে আজকে নাকি হিন্দু মুসলমান, এই শ্রমিক ভট্টাচার্য বলছিলেন দেখছিলাম যে নাকি মাইনরিটি অ্যাবিজমেন্ট করার জন্য বিরোধীরা এগুলো করছে। আচ্ছা আপনি বলুন তো, নোট বাতিলের মতো একটা সিদ্ধান্তের সঙ্গে তো মেজরিটি মাইনরিটির কোনো সম্পর্ক নেই। এত বড় একটা সিদ্ধান্ত পার্লামেন্টে কোনো আলোচনা না করে, এমনকি মন্ত্রিসভায় আলোচনা না করে, 3 জন সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে রাত্রি 8:30টার সময় মোদী সারপ্রাইজ দেন দেশের লোককে। আজকে আমাদের দেশে একটার পর একটা প্ল্যানিং কমিশন, নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে তৈরি করা প্ল্যানিং কমিশন, গোটা সেশন হলো পার্লামেন্টের, উচ্চবাচ্য কেউ করলো না। যেদিন পার্লামেন্ট সেশনটা শেষ হলো পরের দিন অর্ডিন্যান্স জারি করে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো। এইগুলো যখন ভারতের পার্লামেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে করা হয় তখন বোঝা যায় এই সরকারের কাছে এমনি পার্লামেন্টের কোনো গুরুত্ব নেই। এই বিরোধীরা কি করলো সেটা বড় কথা নয়, সরকার চায় না পার্লামেন্ট বলে কিছু থাকুক আমাদের দেশে। 3টে ইস্যু এখন বিরোধীরা সামনে আনার চেষ্টা করছে, ওয়াকফ বিল, মণিপুর ইস্যু, আদানি ইস্যু। এই 3টে ইস্যু নিয়ে কি শাসক দলের তরফে কোনো স্ট্যান্ড পয়েন্ট আমরা পার্লামেন্ট থেকে এক্সপেক্ট করতে পারি? দেখুন, আমরা স্পেশালি আমি মণিপুরের কথা বলবো। দেখুন, স্পেশালি আমি একটাই কথা বলছি, বারবার বলা হয়েছে প্রত্যেকটি বিষয় সরকার কিন্তু আলোচনা করতে একদম ভাবেই রাজি আছে, কিন্তু আলোচনা কিন্তু আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, একটু আগেই যেটা আমরা শুনলাম, মেধা বনাম চিৎকারের লড়াই। অর্থাৎ আলোচনাকে কিভাবে নন ইস্যু বানানো যায়, বিরোধীরা ইস্যুটাকে পার্লামেন্টের ভেতরে, এটা ওদের দোষ নয়, আসলে ওদের একজন এমন পার্লামেন্টেরিয়ান, পার্লামেন্টের মধ্যে কি কাজ করতে হয়, কি কথা বলতে হয়, আপনারা বিগত পার্লামেন্টেও দেখেছেন, এবারের পার্লামেন্টেও দেখছেন, কে কি কথা বলবে সেটা বিদেশ থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, বিদেশ থেকে লগ ইন লগ আউট সব কিছু, পাসওয়ার্ড বাইরে চলে যাচ্ছে। আজকে আমাদের দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং আমাদের দেশের ভেতরে এমন একজন মানুষ নেই যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের কথা, আমাদের সুরক্ষার কথা দেশের মানুষ, দেশের আমি শতরূপ অর্পণ দুজনের কাছে সরাসরি। শতরূপ, খুব সংক্ষেপে। দেখুন, কতগুলো কথা শুনলাম, এক নাকি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয়, বিরোধীরা কি বলবে। আমরা দেখেছিলাম রাফায়েল বিল নিয়ে যখন বিরোধীরা আলোচনা চেয়েছিল, দেশের সরকারই যুক্তি দেখিয়েছিল যে ফ্রান্সের গভর্নমেন্ট বলে দিয়েছে সব ঠিক আছে, সুতরাং আমাদের এখন আলোচনা করার দরকার নেই। এক, দ্বিতীয় কথা, আমি এটা অবশ্যই মানবো, আলোচনার স্তর বা বিরোধীদেরও ইন্টারভেনশনের স্তর হয়তো অনেক ক্ষেত্রে কমে গেছে, তবু সাধ্বী প্রজ্ঞার মতো পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত এখনো অবধি কোনো বিরোধী বলেনি, বলেছে একমাত্র বিজেপির সংসদ। এবং আমার শেষ কথা, একজন বিরোধী সবসময় চাইবে পার্লামেন্টে আলোচনা হোক, কেননা ভোটিংয়ে আলটিমেটলি সরকার পক্ষই জিতবে, তাদের পক্ষে ন্যায় থাক কি না থাক, কিন্তু বিরোধী সবসময় চাইবে আলোচনা হোক যাতে তার বক্তব্যগুলো মানুষ জানতে পারে, শুনতে পারে। আলোচনা যারা আটকায়, বিরোধীদের প্রশ্নের যখন উত্তর দেওয়ার থাকে না, তখন আলটিমেটলি হাত তুলে ভোটে আমি জিতবো এটা জানা সত্ত্বেও আলোচনা সরকার পক্ষই সবসময় আটকায়। এটা আমি খালি বিজেপি বলে বলছি না, যুগে যুগে দেশে দেশে এটাই হয়ে থাকে। অর্পণ, শ্রমিকবাবু বলছিলেন তৃণমূল প্রচুর ওয়াকফ সম্পত্তি দখল করেছে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি নিজে হাওড়া জেলার ছেলে। আমার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সংখ্যালঘু শাখার সভাপতি শেখ গোলাম মোরসেলিম, তিনি তার প্রায় 4.5 কাঠা জমি দিয়ে দিয়েছেন ওয়াকফ বোর্ডকে। সেই সম্পত্তি কিন্তু তার নিজস্ব ছিল, তিনি সেটা দান করেছেন, ফলে এই উদাহরণও রয়েছে। এই দুটোই আমার মূলত। এরকম কোনো বিষয় নেই, যদি চুরি করে থাকে সেটা সামনে। এই আলোচনার মধ্যে একটা বড় খবর এসে গেছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন, কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অর্পিতা। পার্থকনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাকে কদিন আগে গ্রেফতার করে পুলিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই হাতে গ্রেফতার হন তিনি, এবং তার গ্রেফতারের কয়েকদিন আগেই প্যারোলে 48 ঘন্টার জন্য অর্পিতা ছাড়া পান। ইডির তরফে গ্রেফতার করা হয় 2022 সালের 23শে জুলাই এবং আজকে জানা গেল অর্পিতা জামিন পেয়ে গেছেন।